আসসালামু আলাইকুম। আমি মিতা ফারজানা, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য বিভাগটি পড়াবো। তো গদ্য বিভাগটি পড়ানোর আগে আমি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। আমাদের প্রথম পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা হবে 50 নম্বরের। এই 50 নম্বরের মধ্যে তোমাদের 5টি সৃজনশীল আসবে, যার মধ্যে 3টি তোমাদেরকে উত্তর করতে হবে। তাহলে 30 নম্বর এবং বাকি 20 নম্বর হচ্ছে তোমাদের নৈবেত্তিক। তো 30 নম্বরের 5টি সৃজনশীল থাকবে, এর মধ্যে গদ্য, পদ্য, আনন্দপাঠ মিলিয়ে তোমাদের প্রশ্ন হবে। তো একটি সৃজনশীল প্রশ্নের 4টি ভাগ থাকে, যেমন ক জ্ঞান দক্ষতা, খ অনুধাবন দক্ষতা, গ হচ্ছে প্রয়োগ দক্ষতা, ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। ঠিক আছে, তোমাদেরকে এই 4টি বিভাগেই আনসার করতে হবে, উত্তর করতে হবে তোমাদের। তাহলে আজকে আমি তোমাদের সিলেবাসে যে গদ্য আছে সেই গদ্যের 2 নম্বর গদ্য মিনু সম্পর্কে পড়াবো। মিনু লিখেছে বনফুল। মা মরা মেয়ে মিনু, বাবার জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকমের কাজ করতে পারে সে। সব রকমই কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। তাহলে এতটুকুতে আমরা কি বুঝলাম? মা মরা মেয়ে মিনু, মানে এই গল্পটি যার নামে তার মা নেই, বাবাও তার জন্মের আগে মারা গিয়েছে। সে বড় হচ্ছে কোথায়? তার এক পিসিমার বাড়িতে। তার বয়স হচ্ছে 10, কিন্তু সে সব রকম কাজই করতে পারে। তো তার যে সেই পিসিমার বাড়িতে মানুষ হচ্ছে, সেখানে যে তাকে রাখছে তার নাম হচ্ছে যোগেন বসাক। লোকে তাকে যোগেন বসাককে একজন মহৎ লোক মনে করেন। কেন? কারণ সে অনাথা, এই মেয়েটিকে অনাথা এবং বোবা এই মেয়েটিকে সে আশ্রয় দিয়েছে। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকে। পেটে ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টা চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। তাহলে কি বললো এখানে? যে যোগেন বসাক মহৎ হওয়াতে তার সুবিধা হয়েছে, সে পেটে ভাতে মানে সার্বক্ষণিকের জন্য শুধু খাবার দিয়ে সে এরকম 24 ঘন্টার একজন চাকর পেয়ে গেছে, চাকরানি পেয়ে গেছে। আর এমনিতে তো মিনু কথা বলতে পারে না, নীরবে শুধু কাজই করে যায়, যার জন্য যোগেন বসাকের আরও সুবিধা হয়েছে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়, সব কথা শোনার দরকার হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। তাহলে মিনু বোবা নয়, একটু কালা। কালা শব্দের অর্থ এখানে কি? যে সে কানেও কম শুনতে পায়। অনেক সময় অনেক চেঁচিয়ে কথা বললে তবেই সে শুনতে পায়, তবে তার সব কথা শোনার দরকার হয় না। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সে অনেক কিছু বুঝে নেয়। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। তার যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে তা দিয়ে সে মানে অনেক কিছু বুঝতে পারে এবং নিজের মনের মতো করে সেগুলো সে সাজিয়ে নেয়, কল্পনা করে নেয়, যা সাধারণ মানুষের বুদ্ধিতে আসলে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। তো মিনু তো কানে শুনতে পারে না, মুখে বলতে পারে না, কিন্তু সে চোখ দিয়ে দেখে তার মনে, তার ভেতরে সে সব ধরনের সৃষ্টিকে নিজের মতো করে সাজিয়ে গ্রহণ করেছে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। খুব সকালে উঠে সে, ভোর 4টের সময়। উঠে দেখে যে কি পূর্ব আকাশে শুকতারাগুলো জ্বলছে। সেই শুকতারাগুলোকে দেখলে সে হেসে ওঠে এবং সে চিন্তা করে, মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছে দেখছি। সে যখন উঠে আকাশে শুকতারাগুলোকে জ্বলজ্বল করতে দেখে, সে ভাবে তার সাথে মিলিয়েই শুকতারাগুলোকে উঠেছে। শুকতারাগুলোকে সে নিজের সই মনে করে। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশা বসানের আলোক দূত, কিন্তু মিনুর চোখে সে
সই। বৈজ্ঞানিকের চোখে শুকতারা কি? একটি বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড একটি গ্রহ। কবির চোখে হচ্ছে আলোর দূত, কিন্তু মিনুর চোখে সে কি? একজন বন্ধু। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়, আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য। মানে সে চিন্তা করছে যে তার সই শুকতারা কেন উঠেছে সকালে, সেও কোনো না কোনো পিসে মশার বাসায় আছে আকাশের কোথাও, সেখানেও তার বাড়িতে কয়লা ভাঙার জন্যই সে উঠেছে যে চুলা ধরাবে। উনুন শব্দের অর্থ কি এখানে? চুলা। আকাশের পিসে মশাই হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরা যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা। শুকতারার আশেপাশে যখন সে কালো মেঘের ছটা দেখে তখন সে কি ভাবে? যে আসলে ওগুলো কয়লা। কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, মানে আজকে কয়লাগুলো খুব অগোছালোভাবে আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সে ভাবে, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্ত হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই, আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। সে কি করেছে? যে একটা পাথরের উপর রেখে তো কয়লাগুলোকে ভাঙে, যে পাথরের উপর রেখে কয়লাটা ভাঙে তার নাম দিয়েছে শানু, আর সে যে হাতুড়িটা দিয়ে ভাঙে তার নাম দিয়েছে কি? গদাই। আর কয়লাগুলোকে সে ভাবে কি? নিজের শত্রু। ইচ্ছে মতো কয়লার উপরে সে পিটিয়ে পিটিয়ে কয়লাগুলোকে ভাঙে। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাজ্যে পুইয়ে গেছে, সই এসো, কয়লা ভাঙছে। তাহলে কি বলল? সে ঘুম থেকে উঠে এসে কয়লার গাদার কাছে এসে সে ডাক দেয়, এই গদাই আর শানু উঠে এসো, কয়লা ভাঙার সময় হয়েছে। তোমরাও ওঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে। তার কাছে ঘুটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। কয়লা ভেঙে সে যায় কোথায়? ঘুটের কাছে। তার কাছে ঘুট নয়, কি সেটা? তরকারি। আর উনুন শব্দের অর্থ কি? চুলা। উনুনের নাম রেখেছে কি? রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। সে কি চিন্তা করে? উনুন রাক্ষসী মানে কয়লা চুলোর মধ্যে কেরোসিন তেল দিয়ে তারপরে সে যখন ঘুটে দিবে, তারপরে কয়লাগুলো দিবে, তখন কি হবে? এগুলো কয়লাটা খাবে। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। তাহলে কি চিন্তা করলো সে? যে এই জ্বলন্ত কয়লাগুলো হচ্ছে তার কাছে রক্তাক্ত মাংসের মতো, আর আগুনকে মনে হয় রাক্ষসী সেই কয়লাগুলো খাচ্ছে। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনায়। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। সে খুব অবাক চোখে সে আগুনের দিকে তাকিয়ে থাকে। তারপর চলে যায় সে দৌড়ে উঠানে। সেখানে সে আকাশের দিকে তাকিয়ে দেখে যে উষার লাল আভা মানে সকালের সূর্যের লাল আভাটা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। সে চিন্তা করে কি যে তার যে শুকতারা উঠেছে, যে কয়লা ভেঙেছে, তার উনুনেও খুব সুন্দর আগুন এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ ওঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছে কয়লা তার শত্রু, রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু। তাহলে সে যে এই জিনিসগুলোকে চিন্তা করলে নিজের মনে মনে, এটা সম্পূর্ণই তার নিজের কল্পনা। এখানে শত্রু মিত্র তার সবাই আছে, তা ঠিক আছে। আচ্ছা, রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু, তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না! তোবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয়। ছোট মানুষ, সে কি মনে মনে চিন্তা করেছে, তাই না? ঘটিটার নাম রেখেছে সে কি? পুটি। সেটা পড়ে গিয়ে যখন একদিকে তুবড়ে যায় তখন সে কান্না করেছে। সেখানে বারবার প্রতিদিন হাত বুলিয়ে দিয়েছে। গ্লাস চারটের নাম হাবু, হারু, বারু, তারু আর কারু।
চারটে গ্লাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্যটা ঠিকই ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সেজন্য ছোট্ট ছেলেদের স্নান করাচ্ছে। মিটসেফটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপগপা। তাহলে এই গ্লাসগুলোকে যখন সে মাজে বা ধোয় তখন সে বুঝতে পারে কোনটা কোন গ্লাস, এবং এমনভাবে ধোয় মাজে যে মনে হচ্ছে ছোট বাচ্চাদেরকে সে গোসল করাচ্ছে। মিটসেফটা তার শত্রু, কি নাম দিয়েছে মিটসেফের? গপগপা। গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয়, মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে থাকে মিটসেফের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে মর, মুখ পড়ার সব জিনিস পেটে পুড়ে বসে আছে। মিনুর আরেকটা দৈনন্দিন কর্তব্য আছে। তাহলে এখানে কি একটা মিটসেফ আছে, মিটসেফের মধ্যে সব খাবার সব কিছু মিটসেফের মধ্যে থাকে, এজন্য সে ভাবে মিটসেফটা সব কিছু গিলে খেয়ে ফেললো। মিনুর আরেকটা দৈনন্দিন কর্তব্য আছে, যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সে ডালটার দিকে সাগ্র হয়ে চেয়ে থাকে, মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে, সে যখন সময় পায় বা তার কাজের অবসরে সে কোথায় চলে যায়? ছাদে গিয়ে সে দেখে ওখানে একটা বড় কাঁঠাল গাছ আছে, যেখান থেকে শুকনো চিকন একটা ডাল বেরিয়েছে। সে একাগ্র চিত্রে বা নিজের মনের মতো করে সে এক দৃষ্টিতে সেই কাঁঠাল গাছের ডালটার দিকে তাকিয়ে থাকে। কি কারণ? তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল, বাবাকে সে দেখেনি। অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল, তার বাবা নাকি বিদেশে গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস তার কেবল মনে গেঁথে গিয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবতো। সে ডালটার দিকে তাকিয়ে কি করতো? ভাবতো, চিন্তা করতো যে তার বাবা তো জন্মের পূর্বেই মারা গিয়েছে, কিন্তু তার মাসিমা তার কানে কানে বলেছে যে তার বাবা বিদেশে গিয়েছে, কোনো একদিন সে অবশ্যই আসবে, তার কোলে ফিরে আসবে। মিনু চিন্তা করে কবে আসবে তার বাবা, সে কত বড় হলে তার বাবা তার কাছে আসবে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসলো। এমনই একদিন সে ছাদে দাঁড়িয়েছিল, সে দেখতে পেল যে পাশের বাড়িতে যে টুনু আছে তার বাবা বিদেশ থেকে এসেছে অনেক জিনিসপত্র নিয়ে। ঠিক ওই সময়ই সে সেই সরু ডালটার দিকে তাকিয়ে দেখলো একটা হলদে পাখিও এসে বসেছে। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। তাহলে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে তার একাগ্র চিত্তে বা মনোযোগ দিয়ে তাকিয়ে থাকার কারণ কি? সে চিন্তা করেছে যেদিন ওই ডালে হলদে পাখি এসে বসবে আবার, সেদিনই তার বাবা বিদেশ থেকে চলে আসবে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার ছাদে ওঠে মিনু, এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। তাহলে সে যখনই সময় পায় তখনই সে ছাদে চলে যায়, ডালটার দিকে তাকিয়ে থাকে। পাখি তো আর আসে না, কিন্তু সে প্রতিদিনই তার কাজের শেষে অবসর সময়ে সে ছাদে উঠে ডালটার দিকে তাকিয়ে থাকে। এটা তার প্রতিদিনের কাজের মধ্যেই পড়ে গেছে। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার, কাউকে কিছু বলল না। মনে হলো জ্বর হওয়াটা বুঝে অপরাধ একটা। কি হলো, কয়েকদিন পর তার খুব জ্বর আসলো। জ্বর কিছু কাউকে বলে নেই, তার কাছে মনে হচ্ছে জ্বর হওয়াটা তার জন্য একটা অপরাধ হয়ে গেছে। ভোরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যে সেদিন তেমনিও গেল। সেদিনই চোখে পড়লো শুকতারাটা দপ দপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? সে নিজের মনে মনেই শুকতারার সাথে কথা বলছে যে তার মতো শুকতারাও উঠেছে। শুকতারাকে সে বলছে তার শরীর ভালো না। শুকতারাকে সে জিজ্ঞেস করছে শুকতারা কেমন আছে। উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ। কী করলো সে আর সেদিন উনুনে আর পানি দিতে পারলো না, কাজ করতে পারলো না। সে গিয়ে নিজের ঘরে শুয়ে রইল এবং তার শরীর অনেক খারাপ লাগতে লাগলো।
জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে, তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। তার হঠাৎ করে মনে হলো সে একটা কাজ করেনি। তারপর সে বিছানা থেকে উঠে আস্তে আস্তে হেঁটে ছাদের সিঁড়িতে যেতে লাগলো। সিঁড়িতে দাঁড়িয়ে কিছুক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে থেকে তারপর সে ছাদে উঠে গেল। কেউ দেখতে পেল না। পিসিমা পিসেমশাই তখনও ঘুমাচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বা আকাশ। বা চমৎকার, আজ উঠেছে তো শোয়ে। সে যখন ছাদে গেল কেউ তাকে দেখতে পায়নি। তার পিসেমশাই পিসেমা সবাই তখন ঘুমাচ্ছে। সে তখন পূর্ব আকাশের দিকে তাকিয়ে দেখলো যে চমৎকার লাল আভা ফুটেছে। সে ভাবলো আজকে তার শুকতারা সই ভালো আগুন ধরাতে পেরেছে। একটু হাসলো সে। তারপর চাইলো সে সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তারপর সে সরু ডালটার দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে একটা হলদে পাখি সেখানে বসে আছে। তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পাটল ছিল তবুও সে প্রায় ছুটে এলো বাইরে। কি করলো, সে হলদে পাখিটা দেখে তার খুব মনে আনন্দ হলো। সে চিন্তা করলো তার বাবা বিদেশ থেকে চলে এসেছে, সে অসুস্থ, তারপরেও সে দৌড়ে গিয়ে সে বাইরে বেরিয়ে এলো। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম, যে ছোট্ট একটা মিনু মেয়ে, তার নাম মিনু, তার বাবা জন্মের আগে মারা গিয়েছে এবং তার মাও মারা গিয়েছে তাকে তার জন্মের পরে। তাহলে সে একজন অনাথ বাচ্চা। অনাথ বাচ্চাটা তার একটা মাসি পিসে মার কাছে সে থাকে, পিসে মশাইয়ের কাছে। সে কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না, কিন্তু সে সব কাজ করে। তাকে বিনা বেতনে একজন চাকরানির মতো সে পেটে ভাতে তার পিসে মশাইয়ের কাছে থাকে। কিন্তু সে বাচ্চা একটা মেয়ে, বয়স মাত্র 10। কি করেছে সে তার মনের জগতে, মনের কল্পনায় শুকতারাকে সে বন্ধু বানিয়েছে, উনুনকে সে রাক্ষসী বানিয়েছে। এভাবে সে তার জগৎটাকে সাজিয়েছে। সে একদিন তার পিসেমা তাকে বলেছে তার বাবা বিদেশ গিয়েছে, সে একদিন ফেরত আসবে। এই কথাটা তার মনের মধ্যে গেঁথে গিয়েছে। এবং সে যখন দেখেছে পাশের বাড়ির টুনুর বাবা বিদেশ থেকে এসেছে, তখন তার কল্পনায় যে সে যে চিন্তা করেছিল কাঁঠাল গাছের সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসেছে, সে দেখে সে নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছে যে যেদিন এই ডালে আবার হলদে পাখি বসবে সেদিন তার বাবা বিদেশ থেকে চলে আসবে। তো একদিন সে হঠাৎ অসুস্থ হয়ে গেল। সেই দিন অসুস্থ হয়ে যাওয়ার পর সে কাজ করতে পারেনি, কিন্তু সে দৌড়ে ছাদে গিয়ে সে দেখেছে যে সেই হলদে পাখি এসে তার ডালে বসেছে। সে তখন কি চিন্তা করলো যে এখন তো তার বাবা অবশ্যই চলে আসবে। তা আশা করি তোমরা গল্পর মর্মার্থটা বা বুঝেছো যে গল্পটাতে কি বলেছে। তো আমাদের এই গল্পের মধ্যে অনেকগুলো জায়গা আছে যেখান থেকে অনেক সুন্দর সুন্দর বহু নির্বাচনী প্রশ্ন, মানে তোমাদের অবজেক্টিভ আসতে পারে। খুব সুন্দর করে তোমরা যদি লাইন টু লাইন পড়ো তাহলে তোমরা প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই উত্তর করতে পারবে। এখানে তোমাদের শব্দার্থ আছে, শব্দার্থগুলো পড়বে অবশ্যই, কারণ শব্দার্থ থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। এরপরে এটা হচ্ছে তোমরা পাঠ পরিচিতিটাও পড়বে, কারণ পাঠ পরিচিতিটা পড়লে তোমাদের এই পুরো গল্পটার যে কথাগুলো আমি মুখে বললাম সেটা তোমরা বইয়ের ভাষাতেও শিখবে। তোমাদের জন্য আরেকটি খুব প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে লেখক পরিচিতি। তোমরা অনেকেই বলতে পারো যে আপা আমরা তো গল্পটা পড়েছি, সৃজনশীলগুলো পড়বো, গল্পটা ভালো করে জানলে আমরা সৃজনশীলগুলো উত্তর করতে পারবো আর বহু নির্বাচনী প্রশ্ন করবো। কিন্তু আমাদের লেখক পরিচিতিটাও পড়তে হবে। লেখক পরিচিতি থেকে অনেক ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, এজন্য লেখক পরিচিতিটা বাদ দেওয়া যাবে না। লেখক পরিচিতিতে তার নাম, তার জন্ম, তার কর্মকাণ্ড সব কিছুই পড়তে হবে। যেমন এখানকার লেখক পরিচিতির মধ্যে বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো আমরা যদি তার এই লেখক পরিচিতিটা না পড়তাম তাহলে আমরা তো জানি যে মিনু লিখেছে বনফুল, কিন্তু তার প্রকৃত নাম মানে আসল নাম যে বলাইচাঁদ মুখোপাধ্যায় এটা কি আমরা জানতাম? এজন্য আমাদেরকে লেখক পরিচিতিটা ভালো করে পড়তে হবে। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তাহলে এখান থেকে দুইটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেমন তার জন্ম কত সালে এবং সে কোথায় জন্মগ্রহণ করেছেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক, এটা দিয়েও একটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে।
বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তার কি রচনার প্রতি আগ্রহ ছিল ব্যাপক? ছোট গল্প রচনার। তাহলে এটাও একটা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্য অঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। তিনি কোথায় বিশেষ স্থান করেছেন? সাহিত্য অঙ্গনে। তাহলে এটাও একটা বহু নির্বাচনী প্রশ্ন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তাহলে এই জিনিসগুলো যেমন আমাদের অবজেক্টিভে বা বহু নির্বাচনীতে তার কী কী গল্প গ্রন্থ আছে যদি বলে, তাহলে আমাদের যদি এই নামগুলো জানা থাকে তাহলে তো আমরা সঠিক উত্তরটা আনসার করতে পারবো বা উত্তর করতে পারবো। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করা হয়। তাকে কি উপাধি দেওয়া হয়? তাহলে এটাও একটা প্রশ্ন হতে পারে। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। কত সালে মৃত্যুবরণ করেন? কোথায় মৃত্যুবরণ করেন? দুইটা হতে পারে। তাহলে এই মিনুকল্পে আমাদের বইতেই আমাদের অনুচ্ছেদ দেওয়া আছে, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, অবজেক্টিভগুলো বা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে। তো তোমরা ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের অনুচ্ছেদ আকারে অল্প কিছু অনুচ্ছেদ দিয়ে দিবে, তোমাদের জানার মধ্যে প্রশ্নগুলো হবে। তোমরা যদি গল্পটাকে ভালো করে পড়ো, গল্প বা পদ্য সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমরা যদি গল্প, পদ্য বা তোমাদের অধ্যায়ে যে লেখা থাকে, দেয়া থাকে, সেগুলো যদি খুব সুন্দর করে তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা সকল ধরনের প্রশ্নের উত্তর আনসার করতে পারবে। সকল ধরনের প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, তোমাদের জন্য কোনো কষ্ট হবে না। তো আশা করি আজকে আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ভালোভাবে ক্লাসগুলোকে লক্ষ্য করবে। তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে তোমাদের একের অধিক ক্লাস দেওয়া হবে ইউটিউবে। তোমরা তোমাদের সময় মতো করে অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে, কারণ আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। হঠাৎ করে স্কুল যদি খুলে যায় বা পরীক্ষা কোনো নোটিশ আসে, আমরা যেন আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারি, এই চেষ্টাটাই আমরা করব এবং খুব ভালোভাবে বাসায় প্রথম থেকেই পড়ালেখা করো। তাহলে আজকের জন্য এখানেই বিদায়। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।